প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিএসসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের মিলন স্যার স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো। আজকের অনলাইন ক্লাসে আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আমরা আলোচনা করব। আমরা গত দিনে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ বল সম্বন্ধে কিছুটা আলোচনা করছি। আজকে আমরাও এই অধ্যায়ের সম্বন্ধে আবার আলোচনা করব। গত দিনে আমরা যে আলোচনা করছি সেটা হলো মহাকর্ষ বল কী, অভিকর্ষ বল কী, মহাকর্ষ এবং অভিকর্ষ বলের পার্থক্য আমরা জানতে পারছি। মহাকর্ষ বলের সমীকরণ এবং মহাকর্ষ বলের সূত্রটা আমরা জানতে পারছি এবং মহাকর্ষীয় ধ্রুবক সম্বন্ধে আমরা জানতে পারছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা আমার পাঠ শেষে আমরা আজকে যেটা জানতে পারবো সেটা হলো অভিকর্ষ ত্বরণ কী, সেটা আমরা জানতে পারবো। অভিকর্ষ ত্বরণ জি এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো। অভিকর্ষ ত্বরণ জি এর আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো এবং সর্বোপরি ভর এবং ওজন রাশি সম্পর্কে আমরা জানতে পারবো এবং এদের পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসা যাক আজকে আলোচ্য সূচিতে। আজকের আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হলো অভিকর্ষ ত্বরণ। আমরা যে জিনিসটা জানবো সেটা হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে জানতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো ত্বরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগেই জানেছো যে ত্বরণ কী। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর গতি পরিবর্তন হয় এবং একক সময়ে বস্তুর যে গতির বা বেগের পরিবর্তন হয় তাকে আমরা ত্বরণ বলি। আজকে যে বিষয় সেটা হলো অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ হলো যে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে যে বেগের পরিবর্তন হয় তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। অভিকর্ষ ত্বরণকে আমরা ছোট হাতের জি অক্ষর দ্বারা প্রকাশ করি। এর ইংরেজি হলো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ। শিক্ষার্থী বন্ধুরা, একটি বস্তুকে যদি আমরা উপর থেকে মুক্তভাবে ফেলে দেই তাহলে বস্তুটা নিচের দিকে পড়তেই থাকে। নিচের দিকে যতই নিচের দিকে পড়ে ততই বস্তুটার বেগের পরিবর্তন হয়। এই বেগের পরিবর্তন হওয়ার কারণই হলো পৃথিবীর টান বা অভিকর্ষ বল। আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। একটা বস্তু যদি উপর থেকে আমরা মুক্তভাবে বা বিনা বাধায় ছেড়ে দেই তাহলে বস্তুটা যতই নিচে আসবে ততই বস্তুটার বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে এবং এই বেগ প্রতি সেকেন্ডে যে বৃদ্ধি পায় এই বেগ বৃদ্ধিকেই বলা হচ্ছে ত্বরণ বা বেগ বৃদ্ধির হারকেই বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বন্ধুরা, আমরা গত দিনের মহাকর্ষ বলের সমীকরণটা আমরা সম্বন্ধে যদি একটু তাকাই, আমরা গত দিনে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হলো মহাকর্ষীয় বল বা দুটি বস্তুর মধ্যে বিদ্যমান যে আকর্ষণ বল তার সমীকরণটা হলো জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার, যেখানে বড় হাতের জি হলো কিনা মহাকর্ষীয় ধ্রুবক, এম ক্যাপিটাল এম যেটা সেটা হলো কিনা পৃথিবীর ভর এবং ছোট এমটা কিনা হলো বস্তুর ভর এবং ডিটা হলো কিনা বস্তুদের মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি সমীকরণটা একটু লক্ষ্য করি দেখা যাবে যে এই সূত্রের মধ্যে বা এই সমীকরণের মধ্যে ডির মান যতই কম হবে এফের মান ততই বেশি হবে। এই কারণেই মহাকর্ষ সূত্র থেকে আমরা বলতে পারি একটি বস্তু যত উপর থেকে মুক্তভাবে যখনই পড়বে তখন বস্তুটার মধ্যবর্তী দূরত্বের মান কমে যাবে। মধ্যবর্তী দূরত্বের মান কমে গেলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান বৃদ্ধি পাবে। আকর্ষণ বলের মান বৃদ্ধি পেলে বস্তুটা যতই নিচে নামবে ততই তার বেগ বৃদ্ধি পাবে। এই বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পাচ্ছে সেই বেগ বৃদ্ধিটাই হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করব। আমরা জানি ত্বরণ সমান সমান হলো বেগ ডিভাইড বাই সময়। তাহলে এখান থেকে আমরা ত্বরণের আমরা একক নির্ণয় করতে পারবো। বেগের একক হলো মিটার পার সেকেন্ড এবং সময়ের একক হলো সেকেন্ড
এখান থেকে আমি ত্বরণের একক পেতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এককটা হলো এমকেএস সিস্টেমে, এককটা হলো কোন সিস্টেমে? এমকেএস সিস্টেমে। তাহলে ত্বরণ সমান সমান বেগ ডিভাইড বাই সময়, সময়ের একক হলো সেকেন্ড, বেগ হলো মিটার পার সেকেন্ড। আমরা এখান থেকে যে সমীকরণটা পেলাম সেটা হলো ত্বরণের একক, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই অভিকর্ষ ত্বরণকে আমরা স্মল জি দ্বারা আমরা প্রকাশ করব। তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে অভিকর্ষ ত্বরণের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়। অভিকর্ষ ত্বরণের আমরা সমীকরণ আমরা নির্ণয় করব। তো সমীকরণ নির্ণয় করতে আমরা এখানে আমরা ছবি এঁকে ফেলছি অলরেডি, যে আমরা মনে করি এটা একটা পৃথিবীর ভর কিনা ক্যাপিটাল এম, পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি উচ্চতায় একটি বস্তু আছে কিনা এম, এই বস্তুটার এবং পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বলের মান হলো এফ। আমরা যদি এইটাই জিনিসের চিন্তা করি তাহলে মহাকর্ষ সূত্র থেকে আমরা এই আকর্ষণ বলের মান এফ নির্ণয় করতে পারবো, যা কিনা হবে এফ সমান সমান জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার, যেটা আমরা গত ক্লাসে আমরা শিখতে পেরেছি যে মহাকর্ষ বল সমান সমান জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে এখানে হলো এই এমটা হলো এই বস্তুর ভর বা পৃথিবীর ভর, আর ছোটো হাতের এমটা হলো অন্য বস্তুর ভর, আর এখানকার যে ডিটা হলো এদের হলো মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি আর একটা আমরা জানি নিউটনের গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি বা আকর্ষণ বলে আমরা সংজ্ঞা দিতে পারি, সেখানে আমরা বল সমান সমান লিখতে পারি ভর গুণন ত্বরণ। সেখানে আমরা বল সমান সমান লিখতে পারি ভর গুণন ত্বরণ। ধরা যাক এই বস্তুটা যখন নিচের দিকে পড়তেছে তখন বস্তুর মধ্যে যে ত্বরণ কাজ করে সেটা হলো জি। এখানে যে ত্বরণটা কাজ হলো অভিকর্ষ ত্বরণ, এই জন্য আমরা এই ত্বরণকে জি দ্বারা প্রকাশ করলাম। এখানে যে ত্বরণ থাকবে জি এবং এই বস্তুর মধ্যে ভর হলো এম। তাহলে আমরা জানি নিউটনের গতিসূত্র থেকে আমরা এই আকর্ষণ বলের মানটাও নির্ণয় করতে পারি। এটা হলো নিউটনের গতিসূত্র। নিউটনের কী সূত্র? গতিসূত্র থেকে আমরাও এই আকর্ষণ বলের মানটা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আকর্ষণের বলের মানটা হবে এফ জি এবং এম, অর্থাৎ বল সমান হলো ভর গুণন ত্বরণ। এখানে বস্তুর ভর হলো এম, এখানকার ত্বরণ হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা বলটা পরিমাপ করতে পারি, বলের মানটা আমরা নির্ণয় করতে পারি। এই সূত্রের সাহায্যে যে বল নির্ণয় করতে পারবো, ঠিক ওই বলটা আমরা এই সূত্রের সাহায্যেও নির্ণয় করতে পারবো। তাহলে এই যে দুটো আমরা সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে আমরা পাবো যে এফ বাম দিকের পক্ষ, এটা হলো ডান দিকের পক্ষ, এখানে এফ হলো বাম দিকের পক্ষ, এম জি হলো ডান দিকের পক্ষ। এটি তুলনা করলে আমরা লিখতে পারি এই 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো এম জি সমান সমান হলো জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার, অর্থাৎ এটাও বল এটাও বল। এই কারণে আমরা ডান পক্ষটাকে দুটাকে আমরা সমান বললাম। সমান বললে আমরা এটা লিখতে পারি। উভয় পক্ষ থেকে যদি আমরা এম বা বস্তুর ভরটাকে যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে যেটা পাবো সেটা হলো ছোটো হাতে জি সমান সমান জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার, অর্থাৎ জি সমান সমান হলো জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার। দেখো এখানে এই জিটা হলো অভিকর্ষ ত্বরণ, বড় জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হলো পৃথিবীর ভর, ডিটা হলো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি এই সমীকরণটাকে আমরা বলবো জি বা অভিকর্ষ ত্বরণের সমীকরণ। এই সমীকরণটা থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো এই সমীকরণের ডান দিকে যে রাশিগুলো আছে জি, ক্যাপিটাল জি, যেটা কিনা মহাকর্ষীয় ধ্রুবক, যার মানের কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে দেখো ক্যাপিটাল এম, যা কিনা পৃথিবীর ভরও একটি ধ্রুব রাশি, অর্থাৎ উপরে যে দুটা রাশি আছে এর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু নিচের যে রাশিটা আছে দূরত্ব বা ডি, এটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ বস্তুটা উপরে গেলে এর মান বাড়বে, যতই নিচে আসবে ততই এর মান কমবে। তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের মান শুধু এই রাশিগুলোর উপর নির্ভর করবে, যার মধ্যে জি এবং ক্যাপিটাল এমটা হলো ধ্রুবক আর ডিটা হলো পরিবর্তনশীল। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ শুধু দূরত্বের উপর নির্ভর করবে, অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি
উপর থেকে ফেলে দেই, বস্তুটার ভর যাই হোক না কেন, বস্তুর আকার যাই হোক না কেন, বস্তুর উপাদান যাই হোক না কেন, এই অভিকর্ষ ত্বরণের মানের কোনো প্রভাব ফেলবে না। শুধু প্রভাব ফেলবে বস্তুটার পৃথিবী থেকে তার দূরত্বের উপর। যদি দূরত্বর মান বেশি হয়, অর্থাৎ পৃথিবী থেকে বস্তুটা যদি অনেক দূরে থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে। আর বস্তুটা পৃথিবী থেকে যতই নিচে নামবে, ততই অভিকর্ষ স্তরের মান বাড়তে থাকবে। আমরা যদি এই সমীকরণটা আরও একটু তাকাই, দেখো যে পৃথিবীর বস্তুটা যদি পৃথিবীর উপর থাকে, অর্থাৎ বস্তু যদি পৃথিবীর উপরে এসে পৃষ্ঠের উপর পড়ে, সেক্ষেত্রে পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্বটা হয়ে যাবে আর সমান সমান হবে ডি, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের উপর সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই জি সমীকরণটাকে আমরা লিখতে পারবো জি এম ডিভাইড বাই কি লিখতে পারবো আর স্কোয়ার, অর্থাৎ যখন কিনা কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠের উপর পৃষ্ঠের উপর অবস্থান করে। তাহলে এখানে আরটা হলো কি জিনিস? আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি হয়, তাহলে এই জি এর মানটা পৃথিবীর ব্যাসার্ধের ওপর নির্ভর করবে। তোমরা লক্ষ্য করো, বা আমরা জানি যে জিনিসটা, যে পৃথিবী একটা গোলক, পৃথিবী একটা গোলক, কিন্তু সে পুরাপুরি গোলক না। এর পেটটা হলো অনেক মোটা, এবং আমরা যদি চিন্তা করি, তাহলে পৃথিবীর পেটটা হলো মোটা, আর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুটা হলো চাপা। আমরা যদি পৃথিবীর এটাকে কেন্দ্র মনে করি, এটা যদি উত্তর নর্থ মনে করি, এটা যদি সাউথ মনে করি, তাহলে এর মধ্যে আর এটা যে R1 দেই, এটা যে R2 দেই, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধতা বেশি, আর মেরু অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধতা কম। তাহলে আমরা এই সমীকরণে যারা আসি, যে জি এর মান যদি এই রাশিগুলোর উপর নির্ভর করে, আর এর মানটা যদি ছোট হয়ে যায়, তাহলে জি এর মান বেড়ে যাবে, আর আর এর মানটা যদি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কমে যাবে। এই কারণে দেখা যাচ্ছে যে এই অভিকর্ষ ত্বরণ যে আমরা বলতেছি, এই অভিকর্ষ ত্বরণের যে মান, এটা ধ্রুব না, এটা ধ্রুব না। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের সব জায়গায় জি এর মান সমান হয় না, কোথাও বেশি কোথাও কম। অর্থাৎ আমরা যদি পৃথিবীর উত্তর মেরুর কথা চিন্তা করি, তাহলে এখানে আর এর মান কম হয়ে যাবে, আর এর মান কম হলে এখানে জির মানটা কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আমরা যদি মরু অঞ্চল কথা চিন্তা করি বা বিষুব অঞ্চলের কথা চিন্তা করি, তাহলে এখানে যদি কোনো বস্তু রাখা যায়, তাহলে এখানকে জির মানটা যেটা হবে কম হবে। এই কারণেই পৃথিবীর পৃষ্ঠে সব জায়গায় জির মান সমান হয় না, কোথাও বেশি কোথাও কম। কিন্তু বিজ্ঞানীরা জি এর মানটাকে নিজের সুবিধার জন্য একটা জি এর একটা আদর্শ মান বিজ্ঞানীরা নিয়েছেন। সেটা হলো যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে, এই যে সমুদ্র সমতলে জি এর একটা মান আছে, এই জি এর মানটাকে বলা হচ্ছে জি এর আদর্শ মান, যা কিনা 9.80। মেরু অঞ্চলে জির মানটা বেশি, 9.83। বিষুব অঞ্চলে মেরুর মান কম, যেটা কোনো 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বন্ধুরা দেখো যে পৃথিবীর পৃষ্ঠের সব জায়গায় জি এর মান সমান হয় না, কোথাও জি এর মান কম, কোথাও জি এর মান বেশি। যেখানে কিনা পৃথিবীর ব্যাসার্ধ কম, সেখানে জি এর মান বেশি, যেখানে কিনা পৃথিবীর ব্যাসার্ধ বেশি, সেখানে জি এর মান কম। এই কারণেই পৃথিবীর পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে থেকে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে মানটা, এই মানটাকে আমরা আদর্শ মান ধরি, এবং এই জি এর আদর্শ মান হলো কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা হলো জি এর আদর্শ মান। তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা বলতে কি বুঝবো, এই জিনিসটাও আমার বোঝানো দরকার।
যে আমরা একটা যদি বস্তুকে উপর থেকে নিচে ফেল দেই, যে জিনিসটা যদি মুক্তভাবে পড়তে থাকে, তাহলে বস্তুটার প্রতি সেকেন্ড সময়ে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। আমি আবার বলতেছি, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় উপর থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবার আসা যাক, আমরা যে জিনিসটা আমরা যে আসবো সেটা হলো যে জি এবং জির মধ্যে তফাৎ কি। আমরা তাহলে দেখো, আমরা যে দুটা জি এখানে আমরা পেয়েছি সেটা হলো যে একটা হলো অভিকর্ষ ত্বরণ জি, এটা হলো অভিকর্ষ ত্বরণ, এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। দেখো তাহলে একটা স্মল জি আর একটা হলো ক্যাপিটাল জি। তো স্মল জি ক্যাপিটাল জি কিন্তু এক না। আমরা স্মল জিকে প্রকাশ করতে নির্দেশ করতে অভিকর্ষ ত্বরণকে, আমরা ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করছি মহাকর্ষীয় ধ্রুবককে। এখানে দেখো এই জির মান কিন্তু নির্দিষ্ট না, স্থানভেদে কিন্তু জির মানটা কী হয়, পরিবর্তিত হচ্ছে। এখানে দেখো এই জির মানটা কিন্তু পরিবর্তন হয় না, এটা কিন্তু নির্দিষ্ট মান, একটা ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে যা কিন্তু সবসময় পরিবর্তন হবে না। এই জি এর মানটা কোনো রাশির উপর নির্ভর করে, কিন্তু এই জি এর মানটা কয়েকটা রাশির উপর নির্ভর করতেছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আর একটা পাঠে আমরা চলে যাব। আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হলো ভর কি, মাছ, আর হলো ওজন কি। এই অধ্যায়ে দুইটা গুরুত্বপূর্ণ রাশি, সেটা হলো একটা হলো ভর এবং একটা মাছ। আমাদের দৈনন্দিন জীবনে সবসময় এই দুটা রাশি ইউজ করি, কথা বলি, কিন্তু আসলে ভর কী জিনিস আর ওজন কী জিনিস সেটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট আমাদের গড়ে করতে হবে। আচ্ছা, ভর যে জিনিসটা হলো একটা বস্তুর মধ্যে পদার্থের যে মোট পরিমাণ, যে কোনো একটা বস্তুর মধ্যে যে অনুকণিকাগুলো আছে, পরমাণু বা অণু, যে কণিকা, এর যে মোট পরিমাণটা, এই মোট পরিমাণটাকে বলা হচ্ছে ভর। ভর একটা রাশির মৌলিক রাশি, ভর কোনো সময় পরিবর্তিত হয় না। কিন্তু ওজনটা হলো কি, একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মানটাই হলো ওজন। তাহলে ওজন কিন্তু আমরা বলতেছি একটা বল যা কিনা পৃথিবী কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করতেছে, আর ভর কিনা হলো বস্তুর মধ্যবর্তী পদার্থের মোট পরিবর্তন। আচ্ছা, ভরের দেখো, ভর এখানে কোনো একটা ধ্রুবরাশি, ভরে কোনো সময় পরিবর্তন হয় না, কিন্তু বস্তুর ওজন কিন্তু আমরা স্থানভেদে পরিবর্তন হবে। আমরা যদি কোনো বস্তুর কথা চিন্তা করি, যে আমরা যদি বল বলতেছি যে আকর্ষণ বল, এই জন্য আমরা ওজনকে লিখতে পারি কোনো বস্তুর ভর কোনো অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি, তাহলে ওই বস্তুর আমরা ওজন পেয়ে যাব। এই ভর এবং ওজনের কে আমরা ভিন্নভাবে প্রকাশ করতে পারি। ভরকে আমরা যেটা প্রকাশ করি সেটা হলো এম দ্বারা, আর ওজনকে যেটা আমরা প্রকাশ করি সেটা হলো ডাব্লু দ্বারা। অর্থাৎ মাস থেকে আসছে এম আর ওয়েট থেকে আসছে হলো ডাব্লু। আচ্ছা, ভরের, আমরা যদি ভরের কথা বলি, ভরের একক হলো এমকেএস পদ্ধতিতে ভরের একক হলো কেজি, আর ওজনের একক হলো কি আমরা বলতে পারি, ওজনের একক হলো নিউটন। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই করব। আজকের যে অধ্যায় বা আমরা যে আজকে পাঠ দিলাম, তাহলে অবশ্যই এই পাঠটা আমরা সম্বন্ধে বোধগম্য হব। তো এই পাঠ শেষে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে অভিকর্ষ ত্বরণ কী। অভিকর্ষ ত্বরণ হলো পৃথিবীর আকর্ষণের ফলে কোনো বস্তু উপর থেকে নিচে পড়তে থাকলে বস্তুটার বেগের যে পরিবর্তন হয় বা বেগ পরিবর্তনের হার বা একক সেকেন্ডের যে বেগের পরিবর্তন, তাকে অভিকর্ষ ত্বরণ বলতেছে। অভিকর্ষ ত্বরণের আমরা রাশি সম্বন্ধে জানলাম, সমীকরণ দেখলাম। অভিকর্ষ ত্বরণ আমরা দেখলাম যে অভিকর্ষ ত্বরণটা কার উপর নির্ভর করে, আর আমরা বললাম যে অভিকর্ষ ত্বরণ কার উপর নির্ভর করে সেটা আমরা জানতে পারলাম। আমরা আরও জানতে পারলাম যে ভর ওজন কী এবং ভর ওজনের মধ্যে পার্থক্য কী। তো এই পর্যন্তই আজকে। তোমরা যেখানে থাকো ভালো থাকো,
আমি সিআরসি অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে আবারও তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। খোদা হাফেজ।